হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমরা যারা সবেমাত্র ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠেছো, তোমাদের জন্য জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। তোমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। সেখান থেকে আমাদের প্রথম দিকে যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজ করে আজকের ক্লাসে বুঝে নেব। এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখানে যে কনসেপ্টগুলো আছে তার মধ্যে অনেক কিছু আমাদের পরবর্তী যখন ক্লাস 10-এ উঠবো সেখানে কিন্তু কিছু কিছু কনসেপ্ট আমাদের ক্লাস 10-এও গিয়েও কাজে লাগবে। তাহলে চলো আমরা আমাদের আজকে ক্লাস 9-এর প্রথম ক্লাস লাইফ সায়েন্স দিয়ে শুরু হচ্ছে এবং প্রথম চ্যাপ্টার আমরা আজকে শুরু করতে চলেছি। দেখো, জীবন এবং তার বৈচিত্র্য মানে আমরা জানি যে আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন রকমের জীব রয়েছে। জীব মানে আমরা জানি যে যাদের জীবন রয়েছে তাদেরকে আমরা জীব বলি, তাই না? এবং কিছু জড় পদার্থ রয়েছে, তাই না? আমাদের চারপাশে কিছু সজীব বস্তু রয়েছে। সজীব বস্তু মানে উদ্ভিদ, প্রাণী হতে পারে। বিভিন্ন প্রাণী মানে সেগুলো এককোষী থেকে বহুকোষী প্রাণী হতে পারে। এবং জড় বস্তু, ইট, পাথর, বালি, বিভিন্ন রকম জিনিস কিন্তু জল, মাটি সমস্ত কিছু কিন্তু আশেপাশে আমাদের পরিবেশের মধ্যে রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পুরো পরিবেশটা গঠিত। জড় উপাদান মানে সজীব, জড় উপাদান মানে নির্জীব উপাদান, এবং সজীব উপাদান মানে যাদের প্রাণ রয়েছে। এই দুই ধরনের জিনিস নিয়ে আমাদের পুরো পরিবেশটা গঠিত। এবার আমাদের আমরা জানি যে যার জীবন আছে তাকে আমরা কি বলি? জীব বলি। কিন্তু জীবনের একটা কিন্তু স্পেশাল আমরা সংজ্ঞা দিতে পারি। জীবন মানে কি? জীবন মানে যারা স্বপ্রজননশীল। স্বপ্রজননশীল আমি একটা টার্ম কথা ব্যবহার করলাম এখানে। জীবনের সংজ্ঞা যদি আমরা দিই, জীবন মানে হচ্ছে যে স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল বা স্বপ্রজনন ক্ষমতাযুক্ত। স্বপ্রজননশীল মানে নিজেদের মধ্যে কিন্তু বা তারা প্রজনন ঘটাতে পারবে, বংশ বিস্তার ঘটাতে পারবে। যে কোনো প্রাণ মানে জীব আমরা দেখেছি, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তাদের কিন্তু অপত্য জন্ম হয়। তাদের মানে বংশটা কিন্তু পরপর পরপর এগিয়ে যায়। প্রাণীদের ক্ষেত্রেও তাদের সন্তান হয়, বাচ্চা হয় এবং তারপর কিন্তু তাদের বংশ মানে প্রজন্মটা কিন্তু বা তাদের অস্তিত্ব কিন্তু টিকে থাকে। তাহলে জীবের মধ্যে অবশ্যই কি হবে? প্রজনন ঘটবে, বংশ বৃদ্ধি ঘটবে, তাই না? কিন্তু জড় পদার্থ, ইট, বালি, সেগুলোর কিন্তু বংশ বৃদ্ধি ঘটে না। একটা ইট ফেলে রাখলে সেখানে একটা ইটই থেকে যায়, বছর পর বছর একটা ইটই থেকে যায়। কিন্তু মানুষ বা অন্যান্য বিভিন্ন প্রাণী তাদের কিন্তু বংশ বিস্তার ঘটে। কেমন? তাহলে স্বপ্রজননশীল মানে তারা প্রজনন ঘটায়, ওকে, এবং প্রকরণ ক্ষমতাযুক্ত। স্বপ্রজননশীল এবং প্রকরণ ক্ষমতা যুক্ত। প্রকরণ ক্ষমতা যুক্ত মানে কি? প্রকরণ মানে কি? প্রকরণ মানে হচ্ছে আমরা বলতে পারবো যে একই প্রজাতির বিভিন্ন সদস্য রয়েছে, একই প্রজাতির বিভিন্ন সদস্য, এবং সেখানে পরিবেশের কারণ হতে পারে বা বিশেষ করে খাদ্য এবং বাসস্থানের জন্য তাদের মধ্যে নানা রকমের সংগ্রাম ঘটে। আমরা ক্লাস 10-এ গিয়ে যখন অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টার পড়বো সেখানে আমরা দেখবো নানা ধরনের সংগ্রাম হয় বিভিন্ন প্রজাতি মানে একই প্রজাতির বিভিন্ন জীবেদের মধ্যে বা সদস্যদের মধ্যে। তাহলে খাদ্য এবং বাসস্থানের মধ্যে যখন বিভিন্ন যে মানে সদস্যগুলো আছে তাদের মধ্যে সংগ্রাম ঘটার ফলে বিভিন্ন রকম নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, নতুন নতুন বৈশিষ্ট্য কিন্তু ঘটে। ধরো একটা জায়গাতে কি হচ্ছে, নিচে যে জায়গাগুলো রয়েছে, নিচে সমস্ত যে খাদ্যগুলো আছে, লতা পাতা জাতীয় উদ্ভিদ, সেগুলো হয়তো কমে গেল। তখন কি করলো জিরাফ? কি করলো, নিচে যখন খাবার পাচ্ছে না তখন উঁচু গাছের ডালের পাতা খাওয়ার জন্য গলাটা কিন্তু লম্বা করার চেষ্টা করে। ওকে, লম্বা করতে থাকে। এরকম ভাবে বছর পর বছর, হাজার হাজার বছর পর কি হয়? জিরাফের গলা কিন্তু লম্বা হতে থাকে। এই যে লম্বা গলা হচ্ছে, প্রথম যেটা ঘটনাটা বললাম যে লম্বা করার চেষ্টা করেছে, প্রথমে সবার হয়তো জিরাফের গলা ছোট ছিল, লম্বা করার চেষ্টা করেছে, নিয়ে সে বৈশিষ্ট্যটা কিন্তু একটার পর একটা বংশতে গেছে এবং ধীরে 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 বাড়তে 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 একটা সময় এসে আজকে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা গলাযুক্ত জিরাফ। তাহলে খাদ্যের জন্য এখানে পরিবর্তন ঘটলো। তাহলে খাদ্য বা বাসস্থানের জন্য যখন একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে হয়তো সংগ্রাম ঘটছে এবং কিছু বৈশিষ্ট্যর আবির্ভাব ঘটছে, যেগুলোর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য বা বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারিত হয়, মানে নেক্সট জেনারেশন কিন্তু যায়। ওকে, তাহলে এই যে বিভিন্ন একই মানে প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। প্রত্যেকটা মানুষ দেখবে একই রকম দেখতে কিন্তু হয় না, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। সবই মানুষ, কিন্তু মানুষদের মধ্যে আবার নানা রকম ভাগ রয়েছে, বিভিন্ন রকম দেখতে রয়েছে, তাই না? কিছুটা কিছুটা কিন্তু সামান্য কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে বা জীবের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায় সেটাকেই বলা হয় প্রকরণ বা ভেদ। ওকে, তো যাই হোক, জীবন মানে হচ্ছে স্বপ্রজননশীল, প্রজনন ক্ষমতা থাকবে এবং প্রকরণ করার ক্ষমতা থাকবে, পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে। সেই মানে ক্ষমতাকে বলা হয়, সেই সেই জিনিসটাকে বলা হয় জীবন, এবং যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে তাদেরকে বলা হয় জীব।
এবার জীবের ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল আমরা বৈশিষ্ট্য আলোচনা করব পরপর। প্রথম হচ্ছে জীবের যদি বৈশিষ্ট্য বলে, জীবের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। জীবের বৈশিষ্ট্য এক হচ্ছে জীবের ক্ষেত্রে কি দেখা যাবে, জনন ঘটবে। জনন মানে হচ্ছে আমরা যেটা বললাম যে ধরো বিভিন্ন প্রাণীর মধ্যে যেখানে একটা পুরুষ দরকার হয় এবং একটা স্ত্রী দরকার হয়, পুরুষ এবং স্ত্রীর মিলনে তাদের সন্তান জন্ম হয়। মানুষ হতে পারে, কুকুর হতে পারে, মানে হাতি হতে পারে, বাঘ হতে পারে। বিভিন্ন প্রাণীর মধ্যে দেখেছি যে একটা পুরুষ লাগে এবং একটা স্ত্রী লাগে এবং তাদের জননের মাধ্যমে অপত্য সন্তান, তাদের বাচ্চা সৃষ্টি হয়। সেটা এক ধরনের জনন, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জননে কিন্তু দুটো জীব লাগে, একটা স্ত্রী এবং একটা প্রাণী, এই একটা স্ত্রী এবং একটা হচ্ছে পুরুষ। ওকে, তো যৌন জননের মাধ্যমে কিন্তু জনন ঘটতে পারে। আর একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন মানে সেখানে কিন্তু দুটো জীব দরকার হয় না, একটা জীবের মধ্যেই হয়, তাই না? এবং অযৌন জনন বিভিন্ন রকম ভাবে হতে পারে। যেমন একটা ভাগ হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কেমন, অঙ্গজ জনন। অঙ্গজ জনন মানে হয়তো জবা, কেমন গোলাপ, এই সমস্ত গাছ, জবা হতে পারে, গোলাপ হতে পারে, এই সমস্ত গাছের যদি আমরা কাণ্ড বা শাখা, কাণ্ড বা শাখা আমরা যদি কেটে আলাদা করে মাটিতে পুঁতে লাগিয়ে দিই, সেখান থেকে কিন্তু নতুন করে গাছ হয়, হয়তো। তাহলে জীব যদি হয়, জীবের মধ্যে একটা প্রথম বৈশিষ্ট্য হলো যে জীবের অবশ্যই জনন ঘটবে। সেটা যৌন জনন হতে পারে, অযৌন জনন, তার অনেক ভাগ রয়েছে, অঙ্গজ জনন। কোনো না কোনো ভাবেই কিন্তু জীবের অবশ্যই জনন ঘটবে এবং তাদের মধ্যে বংশ বৃদ্ধি ঘটবে। অ্যামিবার ক্ষেত্রে, অ্যামিবা ধরো একটা এককোষী প্রাণী, এই অ্যামিবার ক্ষেত্রেও কিন্তু এদের কি হয়, দ্বিবিভাজন ঘটে। দ্বিবিভাজন মানে এখান থেকে দুটো আলাদা আলাদা কোষের সৃষ্টি হয়, দুটো আলাদা আলাদা অ্যামিবা কিন্তু দুই দিক থেকে সৃষ্টি হয়ে যায়। দ্বিবিভাজন মানে ডাইরেক্ট বিভাজন হয়ে যাবে এবং দুটো আলাদা আলাদা অপত্য অ্যামিবা মানে দুটো আলাদা অ্যামিবা তৈরি হয়ে যাবে, একটা থেকে দুটো তৈরি হয়। সেখানে কিন্তু আলাদা করে পুরুষ এবং স্ত্রী দরকার হয় না, এগুলো অযৌন জনন। ওকে, এবং এই পদ্ধতি অ্যামিবার যেটা মানে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হওয়ার যে ঘটনা বা যে পদ্ধতি, সেটাকে বলা হয় দ্বিবিভাজন। দ্বিবিভাজন। ওকে, যাই হোক, তাহলে যখনই আমরা জীবের বৈশিষ্ট্য বলবো তখন প্রথম বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে যে জনন। 2 নম্বর, জীবের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্য দেখবো সেটা হচ্ছে বিপাক। জীব মানে তার মধ্যে অবশ্যই বিপাক ঘটবে। বিপাক মানে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর যেমন আমরা মানে কি হচ্ছে, সেই পুষ্টি রসগুলো আমাদের শরীরের সঙ্গে মিশছে এবং প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হচ্ছে। ওকে, সেটা এক ধরনের বিপাক। বিপাক মানে হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে, রাসায়নিক কিছু ঘটনা ঘটছে, যাদের মধ্যে কিছু কিছু আছে গঠনমূলক। গঠনমূলক মানে প্রোটোপ্লাজমের মধ্যে কিছু ঢুকছে এবং প্রোটোপ্লাজমের ওজনটা বাড়ছে বা শুষ্ক ওজন বাড়ছে বা জীবের আকার আয়তন বাড়ছে। আবার কিছু কিছু বিপাক ঘটে যেগুলোতে জীবের প্রোটোপ্লাজমের আকার বা আয়তন কমছে বা শুষ্ক ওজনটা কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে বিপাক দুই ধরনের হয়। এক রকমের হতে পারে বিপাকে একটা ভাগ হচ্ছে উপচিতি বিপাক। উপচিতি বিপাক। উপচিতি বিপাক মানে হচ্ছে এটা হচ্ছে গঠনমূলক। গঠনমূলক বিপাক। কেমন, গঠনমূলক। গঠনমূলক মানে কি? গঠনমূলক মানে হচ্ছে যেমন উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, মূল দিয়ে জল শোষণ করছে, এই দুটো কাঁচামাল, এবং ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করছে। এই খাবার তৈরি করার ফলে উদ্ভিদের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ে, ছোট উদ্ভিদটা ধীরে ধীরে বড় হয়। তাহলে আকার আয়তন বাড়ছে, প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ছে। এখানে কি হবে, প্রোটোপ্লাজমের উপস্থিতি বিপাকে কি ঘটবে, প্লাজমের শুষ্ক ওজন বাড়ে। সেই ধরনের বিপাককে আমরা বলবো, মানে যে ধরনের বিপাক হলো গঠনমূলক এবং যে ক্ষেত্রে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ে, সেই ধরনের বিপাককে আমরা বলবো উপচিতি বিপাক। যেমন আমরা দেখলাম সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। কেমন, সালোক সংশ্লেষ একটা হবে। এবং প্রাণীদের ক্ষেত্রে বা যে কোনো জীবের ক্ষেত্রে আমরা দেখছি যে পুষ্টি সেখানেও কিন্তু খাবারটা খাই এবং আমাদের শরীরে অঙ্গীভূত হয়। কেমন, প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হচ্ছে মানে আমাদের শরীরে লাগছে। তাহলে সেটাও হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক বা গঠনমূলক বিপাক। এক ধরনের বিপাক হলো। 2 নম্বরের একটা বিপাক হয়, সেই যে বিপাক সেটা হচ্ছে অপচিতি বিপাক। কি বিপাক সেটা, অপচিতি বিপাক। এটা ছিল গঠনমূলক,
অপচিতি বিপাক হচ্ছে ভাঙনমূলক, মানে যে ধরনের বিপাকে জীবের শুষ্ক ওজন কমে সেই ভাঙনমূলক বিপাককে অপচিতি বিপাক বলে। তাহলে এখানে কি হবে, প্রোটোপ্লাজমের এই যে প্রোটোপ্লাজমের যেটা শুষ্ক ওজন সেটা কি হবে, কমে। এবং উদাহরণ কি হবে, যেমন রেচন, যদি মূত্র ত্যাগ করা হয়, মূত্র ত্যাগ করলে জীবের ওজনটা কি হবে, বাড়বে না কমবে, তাহলে রেচন হবে। এছাড়া আরো অনেক এক্সাম্পল লেখা যায়, সেটা হচ্ছে শ্বসন লিখতে পারি, কেমন, রেসপিরেশন যেটা শ্বসন, সেটাও কিন্তু এক ধরনের হচ্ছে অপচিতি বিপাক। তাহলে বিপাকটা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। এরপরে নেক্সট আমরা জীবের 3 নম্বর বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে উত্তেজিতা। উত্তেজিতা মানে হচ্ছে যে কোনো জীব উত্তেজনায় সাড়া দেয়। আমরা যেমন উত্তেজনায় সাড়া দিই, ঠান্ডা লাগলে আমরা মোটা সোয়েটার বা জ্যাকেট হতে পারে, বা মানে মোটা কোনো গরম কাপড় আমরা পরি, বা পথে হাঁটতে হাঁটতে যদি পায়ে পিন বা কোনো কিছু যদি বিঁধে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে দিই, তাহলে আমরা মানে ব্যথা বেদনা সমস্ত জিনিসগুলোতে বা ঠান্ডা গরম সব জিনিসগুলোতে আমরা সাড়া দিতে পারি। প্রাণীরাও যেমন সাড়া দেয় সেরকম উদ্ভিদরাও সাড়া দেয়। লজ্জাবতী গাছের পাতা যদি আমরা স্পর্শ করি সঙ্গে সঙ্গে পাতাগুলো নুয়ে পড়ে, কেমন, লজ্জাবতী গাছের পাতা যদি টাচ করো সেটা একদম নিচের দিকে ঝুঁকে পড়বে, মানে নুয়ে পড়ে। তাহলে সেটা হচ্ছে উত্তেজিতা। উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে কোনো জীব মানে তারা উত্তেজনায় সাড়া দেবে। প্রাণীরা বেশি তাড়াতাড়ি সাড়া দেয়, দ্রুত সাড়া দেয়, কিন্তু উদ্ভিদেরা খুব ধীর গতিতে সাড়া দেয়। জানলার ধারে যদি একটা গাছ রাখি অন্ধকারে, দেখবো কিছুদিন পর জানলার বাইরের দিকে, যেদিকে আলো রয়েছে সূর্যের আলো বাইরের দিকে, সেই দিকে কাণ্ডটা বেঁকে যাচ্ছে, তাহলে আলোর দিকে যাচ্ছে, এবং এই যে চলন ঘটছে সেটা খুব ধীর গতিতে ঘটে। কিন্তু উদ্ভিদেরও সংবেদনশীলতা দেখা যায়, মানে সেন্সিটিভিটি দেখা যায়। ওকে, উত্তেজিতা দেখা যায়, মানে উত্তেজনা ছাড়া দেওয়ার যে ঘটনা বা ধর্ম সেটাকে উত্তেজিতা বলে। সেটা উদ্ভিদেরও থাকে এবং প্রাণীদেরও থাকে। আচার্য জগদীশ চন্দ্র বসু কিন্তু এই উত্তেজিতা উদ্ভিদের যেটা সেটা প্রমাণ করেছিলেন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং রেজোন্যান্ট রেকর্ডার বলে একটা যন্ত্র, সেটাতেও দেখেছিলেন যে উদ্ভিদেরাও কিন্তু উত্তেজনায় সাড়া দিতে পারে। তাহলে জীব মানে সেখানে কিন্তু তারা উত্তেজনাতেও অবশ্যই সাড়া দেবে। ওকে, এছাড়া নেক্সট হচ্ছে পুষ্টি বৃদ্ধি। কেমন পুষ্টি হতে পারে, কেমন পুষ্টি দেখা যায় উদ্ভিদের মধ্যে। বৃদ্ধি মানে তুমি ছোটবেলায় একদমই ছোট ছিলে, তারপরে যত তুমি বয়স হচ্ছে তত দেখতে পাচ্ছ কি তোমার আকার আয়তন বাড়ছে, তাহলে ধীরে ধীরে বড় হচ্ছ। যে কোনো জীব, যেমন একটা ছোট গাছ, সেটা একদম বীজ থেকে শুরু করে ভ্রূণমুকুল বেরোলো, ছোট ছোট চারা গাছ, তারপরে আস্তে আস্তে বড় হতে হতে বিশাল বড় একটা গাছে কিন্তু পরিণত হলো, মানে বৃদ্ধি কিন্তু ঘটে। জন্ম থেকে শুরু করে জন্ম, শৈশব, কৈশোর, তাই তো, তারপর ধীরে ধীরে বয়স সন্ধি, তারপর বার্ধক্য, পরিণত এবং মৃত্যু, এরকম হবে। তাহলে একটা সাইকেল কিন্তু ঘটে, মানে জীবন চক্র দেখা যায় জীবের মধ্যে। কি দেখা যায়, আর জীবন চক্র দেখা যায়। জীবন চক্র মানে লাইফ সাইকেল, মানে একটা প্রাণ একদম ঘুরতে 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 মৃত্যু হলো, তারপর আবার একটা নতুন প্রাণের সৃষ্টি হয়। যে কোনো জীবের মধ্যে কিন্তু এরকম ভাবে জীবন চক্র লক্ষ্য করা যায়। এছাড়া জীবের মধ্যে আমরা দেখবো অভিযোজন মানে হচ্ছে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অভিযোজন। ওকে, পরিবর্তনশীল পরিবেশে যে কোনো জীব খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে এক ধরনের অভিযোজন। যে কোনো পরিবেশে বেঁচে থাকার জন্য, যেমন দেখো পায়রা আকাশে ওড়ার জন্য তাদের শরীরে 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে। পায়রার দেহে অতিরিক্ত 9টা বায়ুথলি থাকে, যেখানে বাতাস থাকে, এবং সে বাতাস থাকে বলে পায়রার দেহটা হালকা হয়, ফলে আকাশে কিন্তু উঠতে পারে। ওকে, তাহলে বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এদের অভিযোজন হয়। সুন্দরী গাছের ক্ষেত্রে দেখা যায় যে তারা যে মাটিতে জন্মায় সেই মাটিটা অনেকটা লবণাক্ত হয় এবং কাদা কাদা মাটি হয়, সেখানে বেশি অক্সিজেন পাওয়া যায় না। তার জন্য সুন্দরী গাছের মূলগুলো, ধরো একটা যদি সুন্দরী গাছ হয়, একটা সুন্দরী যদি গাছ হয়, তাহলে এখানে মাটির থেকে কিছু শাখা প্রশাখা মূল এরকম ভাবে শাখা প্রশাখা মূল হয়তো কিছু এরকম ভাবে কিন্তু বেরিয়ে যায়। তাহলে শাখা প্রশাখা মূল মাটির উপর বেরিয়ে আসছে শ্বাসকার্য চালানোর জন্য, বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের এরকম অভিযোজন দেখা যায়। এছাড়াও আর কি দেখা যায়, 6 নম্বর পয়েন্ট হলো আরো অনেক বৈশিষ্ট্য আমাদের রয়েছে। 7 নম্বর সেটা চলন এবং গমন। চলন মানে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় স্থির থেকে স্থান পরিবর্তন না করে শুধু অঙ্গ প্রত্যঙ্গ নড়াবো, সেটা হচ্ছে চলন। যেমন আমি হাত পা নড়াচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে চলন। উদ্ভিদেরও চলন দেখা যায় কিরকম ভাবে, আলোর দিকে কাণ্ড বেঁকে যাচ্ছে, মাটির ভেতরে মূল যাচ্ছে, আকাশ উপর দিকে আলোর দিকে কাণ্ড বাড়ছে, ধীরে ধীরে হচ্ছে, সেটা কিন্তু এক ধরনের চলন। লজ্জাপতি গাছে পাতা টাচ করলে সেটা নুয়ে পড়ছে, সেটা এক ধরনের চলন। উদ্ভিদের কিন্তু গমন দেখা যায় না, উদ্ভিদের গমন দেখা যায় কিন্তু সেগুলো এককোষী যে সমস্ত কিছু কিছু উদ্ভিদ রয়েছে, কিছু শৈবাল রয়েছে, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এদের গমন দেখা যায়, কিন্তু বেশিরভাগ উদ্ভিদের গমন দেখা যায় না। গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, সেগুলো প্রাণীরা পারে। আমরা যেমন হাঁটছি,
অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত পা নড়াচড়া হচ্ছে, প্লাস আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি, মানে গমন হচ্ছে। যে কোনো প্রাণী, ছোট ছোট প্রাণী মানে একদম পিঁপড়ে থেকে শুরু করে হাতি পর্যন্ত যে কোনো প্রাণী গমন করতে পারে। ওকে, আর উদ্ভিদরা মেনলি চলন হয়, এবং এক কোষে কিছু কিছু উদ্ভিদ যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গমনও দেখা যায়। এবং আমাদের যদি পার্থক্য বলে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য, একদম সহজ পার্থক্য। জীব এবং জড়ের মধ্যে পার্থক্য বললে কি বলবে, এখান থেকে আমি যেগুলো আলোচনা করলাম সেখান থেকে তোমরা পার্থক্য বলতে পারবে যে জীবের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু জনন দেখা যায়, সেটি যৌন জনন হতে পারে, অযৌন জনন হতে পারে, কিন্তু জড় পদার্থের মধ্যে কোনোরূপ কোনো জনন লক্ষ্য করা যায় না। 2 নম্বর, জীবের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে বিপাক ঘটে, কিন্তু জড় পদার্থের মধ্যে বিপাক ঘটে না। জীবেরা উত্তেজনায় সাড়া দেয় এবং উত্তেজনা সাড়া দেওয়ার এই ধর্মকে বলা হয় উত্তেজিতা, কিন্তু জড় পদার্থ কখনোই কিন্তু উত্তেজনায় সাড়া দেয় না। জীবের মধ্যে পুষ্টি বৃদ্ধি ইত্যাদি পদ্ধতি লক্ষ্য করা যায়, কিন্তু জড় পদার্থের মধ্যে এই সমস্ত পদ্ধতি লক্ষ্য করা যায় না। জীবনচক্র বা লাইফ সাইকেল, প্রত্যেকটাই জীবের জীবনচক্র রয়েছে, জন্ম থেকে শুরু করে জন্ম, তারপরে সেটা মানে বৃদ্ধি হচ্ছে, বংশ মানে জন্মের পরে বৃদ্ধি হয়, তারপরে বংশ জনন হয়, বংশ বৃদ্ধি হয়, পরিণত হয়, বার্ধক্য হয়, তারপরে মৃত্যু ঘটে, কিন্তু জড় পদার্থে এরকম কিছু ঘটনা ঘটে না। জীবের মধ্যে অভিযোজন লক্ষ্য করা যায়, জড় পদার্থের মধ্যে অভিযোজন লক্ষ্য করা যায় না। জীবের চলন গমন হয়, জড় পদার্থের কিন্তু কোনরূপ কোনো চলন গমন হয় না। যতটা হলো, এরপর আমি নেক্সট আলোচনা করব, এরপর আমাদের জীবনের কিভাবে উৎপত্তি ঘটেছিল সেগুলো আলোচনা করব। যারা এটা নোট করতে চাও নোট করে নিতে পারো পজ করে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এরপর আমরা আমাদের টেক্সট বুকের মধ্যে যা কিছু বিষয় থাকবে আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো। এই জিনিসগুলো যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো, একদম এরপরে তোমরা যেটাই যে কোনো বই ধরবে দেখবে একদম সহজ, জলের মতো সহজ হয়ে যাবে, কোনো জিনিস টাফ মনে হবে না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর নোটস পত্রের জন্য যদি তোমরা নোটস পত্র চাও তাহলে আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারো। ক্লাস 9 এর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের আমি নোটসগুলো প্রোভাইড করি এবং ম্যাম ইতিহাস ভূগোলের নোটসগুলো প্রোভাইড করেন, এবং মাসে মাসে একদম ন্যূনতম 160 টাকা করে তোমাদের ফি রয়েছে, সেটা পেমেন্ট করে তোমরা প্রতি মাসে 160 টাকা করে পেমেন্ট করে তোমরা আমাদের ওই পেড গ্রুপে যুক্ত হলে নোটস পাবে এবং সাজেশন আনসার এবং ক্লাসগুলো আমি প্রোভাইড করছি, আমার ক্লাসগুলো বিশেষ করে পাবে। ওকে, এরপর আমরা দেখব জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি মানে হচ্ছে অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ আজ থেকে মোটামুটি 500 কোটি বছর আগে, 500 কোটি বছর আগে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, মানে মানে পৃথিবীর সৃষ্টি হয় এবং সেটা গ্যাসীয় পিণ্ড ছিল, একটা গ্যাসীয় পিণ্ড, শক্ত এরকম ভাবে কিন্তু ছিল না, এবং তার উষ্ণতা প্রচুর ছিল, 5000-6000 ডিগ্রি সেলসিয়াস থেকেও বেশি ছিল। তো 500 কোটি বছর আগে, 500 কোটি বছর আগে পৃথিবী কিন্তু সৃষ্টি হয়েছিল। ওকে, এটা মনে রাখবে। এরপরে পৃথিবী সৃষ্টি হওয়ার পর মোটামুটি প্রাণের আবির্ভাব এককোষী প্রাণী থেকেই সৃষ্টি হয়েছিল, মোটামুটি আজ থেকে 3.7 বিলিয়ন বছর আগে। 3.7 বিলিয়ন বছর আগে প্রাণের সৃষ্টি। প্রাণ মানে একদম বহুকোষী মানুষ এইসব না, কিন্তু কেমন একদম এককোষী সমুদ্রের মধ্যে এককোষী প্রাণের সৃষ্টি হয়েছিল। 3.7 বিলিয়ন মানে হচ্ছে এটাকে 100 দিয়ে গুণ করবে তাহলে 370 কোটি। 370 কোটি বছর আগে, 370 কোটি বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল। ওকে, এবং এরপরে মানে আমাদের মানে ধীরে ধীরে এককোষী থেকে বহুকোষী এরকম ভাবে ধীরে ধীরে প্রাণের সৃষ্টি হয়, এবং দুইজন বিখ্যাত বিজ্ঞানী, একজন হচ্ছে ওপারিন এবং আর একজন হচ্ছে হ্যালডেন, এই দুজন বিজ্ঞানী কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল তার সম্পর্কে কিন্তু মতবাদ দিয়েছিলেন। ওকে, প্রথমে আমরা যে মতবাদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে পৃথিবী ছিল মানে পৃথিবীতে প্রাণের তো সৃষ্টি ছিল না, গ্যাসীয় পিণ্ড ছিল, এবং সেখানে প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস এরকম উষ্ণতা ছিল, এবং কোনো জিনিসই কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। হাইড্রোজেন বলো, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো কিন্তু কোনো কিছু মুক্ত অবস্থায় ছিল না। ওকে, এবং হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কি করতো, জলীয় বাষ্প হিসাবে থেকে যেত, জলীয় বাষ্প, শুধু আলাদা করে অক্সিজেন কিন্তু ছিল না। তার জন্য পৃথিবীর পরিবেশ ছিল বিজারক ধর্মী। কেমন ছিল পরিবেশ? বিজারক ধর্মী। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে, প্রাচীন পৃথিবীতে কোন গ্যাসটি ছিল না নিয়ে হয়তো তোমাকে উদাহরণ দেবে, জলীয় বাষ্প, এটা একটা গ্যাস, জলটা হয়তো তরল কিন্তু জলীয় বাষ্পটা গ্যাস। তারপর হয়তো তোমাকে দিল কার্বন ডাইঅক্সাইড, ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম ভাবে দিল, এবং অক্সিজেন দিল।
তাহলে উত্তর হবে অক্সিজেন। অক্সিজেন কিন্তু প্রাচীন পৃথিবীতে ছিল না। ওকে, তাহলে সেখানে পরিবেশটা কিন্তু ছিল বিজারণ ধর্মী। ওকে, এরপরে ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে কিন্তু ওই ওই এটা মানে বিজারণ ধর্মী যে পরিবেশটা ছিল সেটা ধীরে ধীরে এখানে কি হয়, বৃষ্টিপাতের সৃষ্টি হয়, বৃষ্টিপাত ঘটে। ওকে, মানে জলীয় বাষ্প যেটা ছিল H2O, সেই জলীয় বাষ্পটা কি হয়, ঘনীভূত হয়। জলীয় বাষ্পটা প্রথমে ঘনীভূত হয়, ঘনীভূত হওয়ার পরে কি হয়, বৃষ্টি হিসাবে নিচে পড়ে। জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে পড়ে। বৃষ্টি হলে এবার পৃথিবীটা কি হবে, শীতল হবে, মানে ঠান্ডা হবে। ঠান্ডা হলো, ওকে, ঠান্ডা হওয়ার পর এবার ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা কিন্তু কমতে থাকে। ওকে, এত উষ্ণতা ছিল 4000-5000 ডিগ্রি বা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস মতো উষ্ণতা ছিল। ওকে, এটা 4000-5000 না লিখে তুমি 5000-6000 লিখতে পারো, বেশিরভাগ বই এটা থাকে 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা ছিল। প্রচুর উষ্ণতা, 100 ডিগ্রিতে জল ফোটে, সেখানে 5000 থেকে 6000, প্রচুর উষ্ণতা। ওকে, এবং বিজারকধর্মী ছিল, এখানে মুক্ত অক্সিজেন ছিল না। তারপর দেখলাম আমরা যে এখানে ধীরে ধীরে পরিবেশটা ঠান্ডা হয়, মানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি হয়, তারপরে পরিবেশ শীতল হয়, পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে এবং পৃথিবীটা কিন্তু জমাট বাঁধতে থাকে এবং অক্সিজেন কিন্তু সৃষ্টি হয়। এবং এখানে দেখা যায় যে প্রায় যখন আমাদের পৃথিবীর উষ্ণতা প্রথমে কত ছিল, এখানে 5000 থেকে 6000, এবার যখন 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমাদের পৃথিবীর উষ্ণতা চলে আসে, তখন আমাদের কিছু অজৈব যৌগ যেমন হাইড্রোজেন হতে পারে এবং তোমাদের বইয়ে দেখতে থাকবে মিথেন। কেমন, মিথেন হতে পারে, মিথেনটা আমি লিখছি না, NaHC লিখছি। কেমন, NaHC মানে অ্যামোনিয়া, কেমন, NaHC মানে যে অ্যামোনিয়া। এবং কার্বন মনোক্সাইড HCN, কার্বন মনোক্সাইড HCN মানে হাইড্রোজেন সায়ানাইড। এই সমস্ত অজৈব যৌগ থেকে প্রথমে অজৈব যৌগ, সেখান থেকে ধীরে ধীরে কি তৈরি হয়, জৈব যৌগ মানে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। ওকে, প্রথমে কিন্তু জৈব যৌগ সৃষ্টি হয়নি, প্রথমে অজৈব যৌগ ছিল, তারপর ধীরে ধীরে জৈব যৌগ তৈরি হয় এবং সেগুলো ছিল একদম সিম্পল সরল জৈব যৌগ ছিল, জটিল কিন্তু নয়। তাহলে অজৈব থেকে আমাদের সরল জৈব যৌগ তৈরি হবে, তারপরে ধীরে ধীরে সেখান থেকে শর্করা জাতীয় জিনিস তৈরি হলো, কেমন, সরল শর্করা, তারপর ধীরে ধীরে জটিল শর্করা, কেমন, অ্যামাইনো অ্যাসিড, ওকে, বা অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তারপরে ফ্যাট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হয়। ওকে, এবং এই যে আমাদের বিভিন্ন অজৈব যৌগ থেকে ধীরে ধীরে জৈব যৌগ সৃষ্টি হচ্ছে, এই যে প্রসেস, এটা ওপারিনের তত্ত্ব। ওকে, বিজ্ঞানী ওপারিন, এবং এটাকে বলা হয় কেমোজেনি। ওকে, কেমোজেনি মানে কেমিক্যাল থেকে, রাসায়নিক জীবনের রাসায়নিক উৎপত্তি, এটা কেমোজেনি বলা হয়। ওকে, এবার এই যে জটিল জৈব যৌগগুলো, মানে সরল যে জৈব যৌগগুলো তৈরি হলো, জৈব যৌগ, সেগুলো সমুদ্রের উপরে প্রথমে কি হতো, সমুদ্রের উপর কিন্তু ভাসতে থাকতো। ওকে, সমুদ্রের জলে এসে ভাসতে থাকতো এবং সেখান থেকে ধীরে ধীরে জটিল শর্করা তৈরি হলো। এই শর্করা থেকে এরপর এবার সমুদ্রের জলে ভাসতে ভাসতে এখান থেকে কি হলো, জটিল শর্করা সৃষ্টি হলো। সরল শর্করা থেকে এবার কি সৃষ্টি হলো, এরপর থেকে জটিল শর্করা কিন্তু সৃষ্টি হয়। ওকে, জটিল শর্করা। অ্যামাইনো অ্যাসিড থেকে কি হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সৃষ্টি হয়, প্রোটিন। ওকে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ছোট একক, হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ওকে, নিয়ে এরকম ভাবে এগুলো কি হতো, সমুদ্রের জলে মিশে একটা দ্রবণ তৈরি করেছিল, সমুদ্রের জলের সঙ্গে মিশে একটা গরম একটা দ্রবণ তৈরি করেছিল। তখন উষ্ণতা অত কমেনি, তাই না? তাহলে গরম একটা দ্রবণ তৈরি করেছিল, যেটাকে বলা হয় হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ। ওকে, এটাকে হট ডাইলুট স্যুপ বলা হয়। কেমন, হট ডাইলুট স্যুপ বা গরম এটা কি বলা হয়, গরম তপ্ত, হট মানে গরম, ডাইলুট মানে হচ্ছে তরল, গরম তরল স্যুপ। কেমন, গরম তরল স্যুপ। ডাইলিউট যেভাবে তোমরা লিখবে, ওকে, ডাইলিউট লিখতে পারো, হট ডাইলুট স্যুপ বলা হয়, বা একে প্রিবায়োটিক স্যুপও বলা হয়। প্রিবায়োটিক, কেমন, প্রিবায়োটিক স্যুপও কিন্তু বলা হয়। ওকে, এরপরে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পর আমি আরো কিছু ডিটেলসে যাব এরপরে। কেমন, টেক্সট বুকের মধ্যে যা কিছু থাকবে সবগুলো তোমরা যে টেক্সট বুকই পড়ো না কেন, এরপর যখন খুলবে দেখবে এই জিনিসগুলোই আছে, এবং সবগুলো আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কিভাবে আমাদের এখানে দেখলাম যে মানে বিজারকধর্মী পরিবেশ ছিল, সেখানে মুক্ত অক্সিজেন ছিল না, তারপর ধীরে ধীরে সেখানে জলীয় বাষ্পটা ঘনীভূত হলো, বৃষ্টি হিসেবে নেমে পড়লো, তারপর পৃথিবী ঠান্ডা হলো, তারপর বিভিন্ন অজৈব যৌগ, সেগুলো থেকে জৈব যৌগ সৃষ্টি হলো, এবং জৈব যৌগ সরল থেকে জটিল হলো, জটিল যে জৈব যৌগ রয়েছে সেখান থেকে কি তৈরি হলো, শর্করা, প্রোটিন, ফ্যাট তৈরি হলো, এবং সেগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে একটা
দ্রবণ সৃষ্টি করলো সেটাকে বলা হয় হট ডাইলুট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। এগুলো আমরা গল্পের আকারে পড়লাম। এরপরে হট ডাইলুট স্যুপ যেগুলো, হট ডাইলুট স্যুপ কিন্তু বৃহদাকার জৈব অণুগুলি আন্তরাণবিক বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং কোলয়েড বিন্দু গঠন করে। কেমন? মানে হট ডাইলুট স্যুপের মধ্যে ধরো এরকম একটা বড় মানে দানা যুক্ত হয়েছে, তারপর এখানে একটা বড় দানা, এরকম ভাবে অনেক ছোট ছোট দানা কিন্তু পাশে 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 এর সঙ্গে যুক্ত হয়ে যায়। কেমন? পাশাপাশি এসে তারা কিন্তু যুক্ত হয়ে যায়। ওকে, ছোট ছোট দানা কিন্তু পরস্পর যুক্ত হয়, পরস্পর এরা এসে কোলয়েডের মতো ছোট ছোট বিন্দুর আকারে কিন্তু জমা হয় এবং গোল গোল করে এরকম ভাবে কিন্তু মানে বড় বড় বিন্দুর আকার ধারণ করে। এটাকে বলা হয় কোয়া সার্ভেট। কি বলা হয় এটাকে? কোয়া সার্ভেট। ওকে, কোয়া সার্ভেট। ওকে, তাহলে হট ডাইলুট সুপে যেটা বড় বড় যেটা জৈব অণু সেগুলো আন্তরাণবিক মানে নিজেদের মধ্যে আকর্ষণ বলের প্রভাবে কাছাকাছি চলে আসে এবং কাছাকাছি চলে আসার ফলে একটা বৃহৎ একটা বড় অণু কিন্তু সৃষ্টি করে বা কোলয়েড বিন্দু সৃষ্টি করে। কি এটাকে বলবো আমরা? কোলয়েড বিন্দু। কোলয়েড কোলয়েড বিন্দু। তোমরা ক্লাস 9 এ ফিজিক্যাল সায়েন্সে কোলয়েডটা পড়বে। ওকে, তাহলে কোলয়েড বিন্দু সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? কোয়া সার্ভেট বলা হয়। ওকে, এবার কোলয়েড বিন্দুগুলো এখানে বলা হয়েছে যে কোলয়েড বিন্দুগুলি সীমানা বেষ্টিত হয়ে হট ডাইলুট স্যুপ থেকে পৃথক ছিল। হট ডাইলুট স্যুপ থেকে পৃথক ছিল এবং বিজ্ঞানী সিডনি ফক্স কেমন? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী সিডনি ফক্স। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে হট ডাইলুট স্যুপে লিপিড পর্দা বিশিষ্ট এবং বিভাজনে ক্ষমতা সম্পন্ন ছোট ছোট গোলাকার অংশ সৃষ্টি হয়েছিল। কি থেকে? হট ডাইলুট স্যুপের মধ্যে এই যে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি হয়, মানে এইরকম ভাবে একদম গোল একটা, এবং যেরকম আমাদের থাকে, ঠিক আছে, এরকম ভাবে এরকম একটা গোলাকার একটা অংশ, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকমের অংশ কিন্তু সৃষ্টি হয়। ওকে, এরকম ভাবে কিন্তু আমাদের অংশ সৃষ্টি হয়। তোমাদের বই দেখবে ছবি দেওয়া হয়েছে, ছবি আঁকার জন্য আমি এক্সট্রা সময় নষ্ট করছি না, এরকম ভাবে তোমরা কিন্তু এই ছবিগুলো তোমাদের পড়েও না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি এই জিনিসটা আঁকলাম। এখানে বলতে চাইছে যে বিজ্ঞানী সিডনি ফক্স কি করেন, তিনি তার মতে হট ডাইলুট সুপে লিপিড পর্দা বেষ্টিত, মানে এর মধ্যে যে পর্দাটা থাকে এই পর্দাটা কি দিয়ে তৈরি? লিপিড দিয়ে তৈরি। লিপিড মানে হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। ওকে, তাহলে ফ্যাট দিয়ে তৈরি এবং বিভাজনের ক্ষমতা সম্পন্ন ছোট ছোট গোলাকার মতো অংশ সৃষ্টি হয়েছিল। বিভাজনের ক্ষমতা মানে এটা কিন্তু বিভাজিত হয়ে একটা থেকে দুটো করতে পারে, এরকম একটা জিনিস তৈরি করেছিল, যেটাকে কি বলা হয়? মাইক্রোস্ফিয়ার বলা হয়। ওকে, এটার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। ওকে, তাহলে প্রথমে হট ডাইলুট স্যুপ তৈরি হয়, তারপরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। এরপরে মানে মাইক্রোস্ফিয়ার মানে এরপরে বলা হয় যে প্রোটিনয়েড নামক প্রোটিনের মতো উপাদান থেকে মাইক্রোস্ফিয়ার গঠিত হয়েছিল। প্রোটিন নয়, কিন্তু প্রোটিনের মতো উপাদান, সেটা হচ্ছে প্রোটিনয়েড। প্রোটিনের মতো দেখতে, প্রোটিনের মতো দেখতে যে উপাদান প্রোটিনয়েড, সেখান থেকেই বলা হয় যে মাইক্রোস্ফিয়ারটা কিন্তু তৈরি হয়েছিল প্রোটিনয়েড নামক উপাদান নিয়ে, প্রোটিনের মতো উপাদান নিয়ে তৈরি হয়েছিল। এবং প্রোটিন মানেই তার মধ্যে নিউক্লিওটাইড থাকবে, নিউক্লিওটাইডগুলি শৃঙ্খলিত হয়ে প্রোটিনবিহীন আরএনএ নিউক্লিক অ্যাসিড তৈরি করেছিল। প্রশ্ন আছে, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, একটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড এবং একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে প্রথমে যেটা হয়েছিল সেগুলো হচ্ছে প্রোটিন বিহীন আরএনএ তৈরি হয়েছিল। প্রথমে কিন্তু ডিএনএ তৈরি হয়েছিল, প্রথমে আরএনএ এবং সেটা ছিল প্রোটিন বিহীন। ওকে, প্রোটিন বিহীন আরএনএ তৈরি হয়েছিল, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। প্রথমে ডিএনএ এবং আরএনএ মধ্যে কে তৈরি হয়েছিল? আরএনএ তৈরি হয়েছিল এবং সেটা ছিল প্রোটিন বিহীন। এবং প্রোটিন বিহীন যেটা আরএনএ, প্রোটিন বিহীন যেটা আরএনএ, সেটাকে একটা নাম রয়েছে, সেটা হচ্ছে নগ্নজিন। নগ্নজিন বলা হয়। ওকে, তাহলে এক কথা তোমরা লিখতে পারো যে প্রোটিন বিহীন আরএনএ কে নগ্নজিন বলা হয়। ওকে, এবং কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নগ্নজিন যুক্ত হয়ে প্রোটোসেল তৈরি হয়েছিল। তাহলে কোয়াসার্ভেট আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে পরে কি হয়? কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার একই জিনিস, কেমন? মাইক্রোস্ফিয়ার কিছুটা মানে বিজ্ঞানীদের মতবাদে একটু ডিফারেন্স রয়েছে। মাইক্রোস্ফিয়ার তার সঙ্গে কি যুক্ত হলো? নগ্নজিন। কেমন? নগ্নজিন যুক্ত হলো, নগ্নজিন নিয়ে তৈরি হলো কি? প্রোটোসেল তৈরি হয়, প্রোটোসেল। ওকে, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কিন্তু সৃষ্টি হয়। ওকে, তারপরে এখানে বলছে যে এরপরে প্রোটোসেল থেকে ধীরে ধীরে প্রোক্যারিওটিক কোষ তৈরি হয়। প্রোক্যারিওটিক মানে কি? প্রো মানে আদি, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত, সব কোষীয় অঙ্গাণু থাকবে না কোষের মধ্যে। ওকে, এবং নিউক্লিয় মানে কোষ পর্দা দিয়ে ঢাকা
কোষ সংলগ্ন কিন্তু থাকবে না, সবগুলো ওপেন। এরকম প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হয়েছিল। এবং তারপর সেখান থেকে পরে ইউক্যারিওটিক কোষ, ক্যারিওটিক ক্যারিওটিক মানে হচ্ছে উন্নত, এটা হচ্ছে আদি, আর এটা হচ্ছে আদর্শ বা উন্নত নিউক্লিয়াস যুক্ত কোষ কিন্তু তারপর সৃষ্টি হয়। ওকে। এবং অক্সিজেন যেহেতু ছিল না, তার জন্য রাসায়নিক পরভোজী ছিল। তারপর ধীরে ধীরে স্বভোজী সৃষ্টি হয়, কিছু মানে ব্যাকটেরিয়া, তারা কিন্তু শ্বাসকার্যের ফলে পরিবেশে মুক্ত অক্সিজেন ছাড়তে থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম প্রথমে কি ছিল, উচ্চ তাপমাত্রাতে সেখানে 5000-6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবং সেখানে কোনো গ্যাসই কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। এবং তারপরে পৃথিবী মানে জলীয় বাষ্পগুলো কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে এবং পৃথিবী ঠান্ডা হচ্ছিল। এবং তারপর কিছু অজৈব অণু, যেমন মিথেন দেখছিলাম আমরা, অ্যামোনিয়া দেখছিলাম, জলীয় বাষ্প দেখছিলাম, কার্বন মনোক্সাইড, এগুলো তৈরি হলো। তারপরে সেই সময় তো অন্য কোনো শক্তি ছিল না, মানে বিদ্যুৎ ক্ষরণ মানে বজ্রপাত, ইউভি রশ্মি এর প্রভাবে কি তৈরি হলো, সরল জৈব যৌগ। তারপরে সেখান থেকে জটিল জৈব যৌগ তৈরি হলো, প্রোটিন, ফ্যাট, শর্করা তৈরি হলো। তারপর সেখান থেকে মাইক্রোস্ফিয়ার আমরা আগে দেখছিলাম, মাইক্রোস্ফিয়ার তৈরি হলো। ওকে, বা কোয়াসার্ভেট আমরা বলতে পারি, মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট একই জিনিস, সেটা তৈরি হলো। এবং তারপরে সেটার সঙ্গে নগ্নজিন যুক্ত হয়ে কি হলো, প্রোটোসেল কিন্তু তৈরি হলো। প্রোটোসেল, সেখান থেকে আমাদের প্রোক্যারিওটিক কোষ তৈরি হলো, এবং শেষে ইউক্যারিওটিক কোষ তৈরি হলো। এরকম ভাবে বহুকোষী জীবের কিন্তু সৃষ্টি ঘটলো। তাহলে এরকম ভাবে কিন্তু জীবের উৎপত্তি ঘটে। ওকে, এরপরে আমাদের আর কিছুটা জায়গা রয়েছে, এই জিনিসটা আমি আজকে ক্লাসে এক্সপ্লেন করে দিই, এবং তারপরে নেক্সট ক্লাসে আমাদের পরের যে টপিকগুলো আছে, একটু অন্য টপিক, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, আজকে আমাদের মানে এই জায়গাটা, জীবনের উৎপত্তি, এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কেমন, জীব মানে জীব, এখানে আমাদের রয়েছে জীবের বৈচিত্র্য উৎস, সেই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করে দিই একটু সহজ করে। ওকে, তাহলে এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে জীবের বৈচিত্র্যের উৎস। কেমন, জীবের বৈচিত্র্যের উৎস, এটা মানে কি? দেখো, তোমাদের টেক্সট বুকের মধ্যে থাকবে যে জীব বৈচিত্র্য মানে কি। জীব বৈচিত্র্য মানে হচ্ছে আমাদের পরিবেশে তো এক ধরনের জীব নেই, আমাদের দেখো চারিপাশে বিভিন্ন ধরনের জীব রয়েছে। মানুষ থেকে শুরু করে কুকুর, বেড়াল, ভেড়া, পিঁপড়ে, ইঁদুর, মশা, মাছি, বিভিন্ন ধরনের, বা উদ্ভিদের মধ্যে আমরা দেখেছি নানা রকমের উদ্ভিদ কিন্তু রয়েছে আশেপাশে। ওকে, তাহলে বিভিন্ন ধরনের যে জীবের বৈচিত্র্য, নানা রকমের মানে লক্ষ লক্ষ জীব, লক্ষ লক্ষ প্রাণী আশেপাশে ছড়িয়ে রয়েছে। জীবনে যে বৈচিত্র্য, নানা রকমের জীবের যে বৈচিত্র্য, এটাকে বলা হয় জীব বৈচিত্র্য। ওকে, তাহলে পৃথিবীর বলতে পারি পৃথিবীর মাটি, জল, বায়ুতে যে বসবাসকারী সব উদ্ভিদ, প্রাণী, এবং তার পাশাপাশি ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোও রয়েছে, কিছু কিছু অণুজীব রয়েছে। তাহলে প্রাণী, উদ্ভিদ এবং অণুজীব সবগুলোকে মিলে যে মানে তাদের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাদেরকে বলবো আমরা এক কথায় জীব বৈচিত্র্য। এবং জীব বৈচিত্র্যের এখানে উৎস বলছে, প্রথম হচ্ছে যে জনন। জীব বৈচিত্র্যের উৎস, প্রথম পয়েন্ট যেটা দেওয়া হয়েছে আমাদের এখানে বইয়ে, সেটা হচ্ছে জনন। জীব বৈচিত্র্যের প্রথম উৎস হচ্ছে জনন। জীব বৈচিত্র্য কেন দেখা যাচ্ছে, এত কোটি কোটি জীব কেন দেখা যাচ্ছে? তার কারণ জনন ঘটছে। জনন ঘটার ফলে কি হচ্ছে, নতুন নতুন জীবের কিন্তু সৃষ্টি হচ্ছে, তাই না? যৌন জননে দেখতে পাচ্ছি একটা পুরুষ এবং একটা স্ত্রী, পুরুষ থেকে একটা পুং গ্যামেট এবং স্ত্রী থেকে স্ত্রী গ্যামেট এসে তারপরে সেখান থেকে কিন্তু গ্যামেটের মিলনে মানে নতুন জীবের সৃষ্টি হচ্ছে, তাই না? কিন্তু প্রত্যেকটা মানুষের যদি হয়, মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা রকম, একটু আলাদা ডিফারেন্স হচ্ছে, তাহলে পরিবর্তন দেখা যাচ্ছে, বা ভেদ বা প্রকরণ দেখা যাচ্ছে। ওকে, তাহলে এরকম নতুন নতুন যখন নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো ভেদ বা প্রকরণ। এরপর নেক্সট হচ্ছে পরিব্যক্তি। তাহলে এটার জন্য জীব বৈচিত্র্য দেখা যায়। 2 নম্বর হচ্ছে পরিব্যক্তি। কেমন, পরিব্যক্তি মানে হচ্ছে মিউটেশন। ওকে, মানে যখন কোনো জীবের মধ্যে ক্রোমোজোমের বা জিনের হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায়, কোনো জীবের ক্রোমোজোমের বা জিনের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বলে। ওকে, এবং পরিব্যক্তি দেখা গেলে তাহলে সেক্ষেত্রে কি হবে, ভেদ বা প্রকরণ কিন্তু দেখা যাবে। এরপর হচ্ছে বিচ্ছিন্নতা। কেমন, বিচ্ছিন্নতা, সেটা একবার বলে দিই তোমাদের। বিচ্ছিন্নতা, এটাও এর ফলেও কিন্তু জীব বৈচিত্র্য দেখা যায়। বিচ্ছিন্নতা কি দেখবো আমরা, এখানে কি ব্যাখ্যা করা হয়েছে। বিচ্ছিন্নতা মানে বলছে এখানে যে অনেক সময় ভৌগোলিক বাধা, সমুদ্র হতে পারে, পর্বত হতে পারে, এগুলোর জন্য একই প্রজাতির বিভিন্ন জীব কিন্তু আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে। ধরো মাঝখানে হিমালয় পর্বতমালা রয়েছে, এক সাইডে যে জীবগুলো বা জীব রয়েছে মানে উদ্ভিদ প্রাণী সবই আছে, তার উল্টো দিকে অন্যরকম পরিবেশ হতে পারে, তার জন্য সেখানে অন্য ধরনের জীব দেখা যাচ্ছে। বিভিন্ন জঙ্গলে একই প্রজাতির উদ্ভিদ বা প্রাণী কিন্তু লক্ষ্য করা যায় না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের জীব কিন্তু লক্ষ্য করা যায়।
তাই না? আমাজনের জঙ্গলে সেখানে কিন্তু আলাদা ধরনের জীব প্রজাতি লক্ষ্য করা যায়। আমাদের দেশের বিভিন্ন জঙ্গল রয়েছে, অভয়ারণ্য রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের জীব প্রজাতি লক্ষ্য করা যায়। তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতা হতে পারে বা পরিবেশগত বিচ্ছিন্নতার কারণেও কিন্তু নতুন, নতুন জীব কিন্তু লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জীবের বিভিন্নতা লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। প্রাকৃতিক নির্বাচন এই জিনিসটা কি? প্রাকৃতিক নির্বাচন মানে হচ্ছে যে যদি ধরো একটা মানে এমন একটা সমস্যা দেখা গেল খাদ্য বা বাসস্থানের জন্য, যেখানে প্রত্যেকটা জীবকে লড়াই করতে হচ্ছে বেঁচে থাকার জন্য, এবং বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে যারা লড়াই করে বেঁচে থাকলো, প্রকৃতি তাদেরকেই বেঁচে থাকার সুযোগ করে দেবে। আর যারা লড়াই হেরে গেল, তারা মারা গেল, তাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেল, তাই না? তাহলে যারা অস্তিত্বের জন্য লড়াই করে বেঁচে থাকতে পারবে, সংগ্রাম করে বেঁচে থাকতে পারবে, প্রকৃতি তাদের কি করবে? নেচার তাদের কি করে বেঁচে থাকার সুযোগ করে দেবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। ওকে, তাহলে এতটা পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর 1.2 যেটা জীববিদ্যা, জীবনের রীতি যেগুলো রয়েছে, জীববিদ্যার বিভিন্ন ভাগগুলো রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা অনেকেই বহুবার রিকোয়েস্ট করেছিলে যে টেক্সটবুকের বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তার জন্যই কিন্তু তোমাদের আমি ক্লাসটা প্রোভাইড করছি। তাই তোমাদের জন্য যেহেতু ক্লাসটা দেওয়া হচ্ছে, অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে নেবে, এবং বন্ধু থেকেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।